হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাময়েড। আজ আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়ান হিস্ট্রি ফর ডাব্লিউবিসিএস সিরিজ। এবং আমরা জানি ডাব্লিউবিসিএস এবং এই ধরনের যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাতে যেখানে জিএস এর ভূমিকা আছে, সেখানে হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো মন দিয়ে হিস্ট্রি পড়া একান্তই জরুরি। আহ, এবং আজকের আমাদের যে আলোচ্য বিষয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ এক টপিক। চলো শুরু করা যাক। তো প্রথমে যে তথ্য আমরা এখানে দেখব, ইন 1921 হরপ্পা ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি আবিষ্কার করেন হরপ্পা নামক শহরটি, এবং ঠিক তার পরের বছর 1922-এ মহেন্দ্রগড় আবিষ্কৃত হয় এবং আবিষ্কার করেন আর ডি ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ইন 1924, ঠিক তারও 2 বছর পর আমরা দেখতে পাবো স্যার জন মার্শাল নেমড দিস নিউ ডিসকভার্ড সিভিলাইজেশন এজ হরপ্পান সিভিলাইজেশন। যেহেতু এই সভ্যতার অনেকগুলো শহর ছিল এখানে আবিষ্কৃত হয়েছিল, তাদের মধ্যে সব থেকে প্রথম আবিষ্কৃত শহর ছিল হরপ্পা, তাই এর ওপর ভিত্তি করেই স্যার জন মার্শাল এই সভ্যতার নাম রাখলেন হরপ্পান সিভিলাইজেশন। এবং কে এই জন মার্শাল? স্যার জন হুবার্ট মার্শাল, যার সম্পূর্ণ নাম। তিনি ছিলেন একজন ইংলিশ আর্কিওলজিস্ট এবং ডিজি অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই, অ্যাট দ্য টাইম অফ ডিসকভারি অফ হরপ্পান সিভিলাইজেশন। এই হরপ্পা এবং মহেন্দ্রগড় যখন আবিষ্কার হয়, সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তিনি ছিলেন ডিরেক্টর জেনারেল। নেক্সট আমরা কি দেখবো না, যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রসঙ্গ উঠে আসলো, তাই জানা উচিত কবে, কে, কোথায় এই পার্টিকুলার ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশ করেছিলেন আলেকজান্ডার কানিংহাম ইন 1861, তৎকালীন ক্যালকাটাতে, বর্তমান কলকাতা শহরে। এরপর আমরা যেটা দেখবো যে দ্য এন্টায়ার টাইম লাইন, কতদিন ছিল অ্যাকচুয়ালি, কোন সময়কালে এর সূচনা এবং কতদিন পর্যন্ত এর অস্তিত্ব ছিল এই সভ্যতার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের। তো একটু আগেই আমরা দেখলাম জন মার্শাল, যাকে হরপ্পান সিভিলাইজেশন বলছেন নির্ঘাত, তারই আরেক নাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। জন মার্শাল তিনি প্রথম আবিষ্কৃত যে শহর হরপ্পা, তার উপর ভিত্তি করে এই সভ্যতার নাম রেখেছিলেন হরপ্পান সিভিলাইজেশন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এত বেশি সংখ্যক শহর আবিষ্কৃত হয় এবং এই সভ্যতার যে ব্যাপ্তি, তা শুধুমাত্র হরপ্পা বা তার সংলগ্ন এরিয়ায় ছিল না, এর থেকে অনেক দূর দূর ছড়িয়ে পড়েছিল। মেনলি ইন্ডাস ভ্যালি, অর্থাৎ সিন্ধু সভ্যতা, সিন্ধু নদের যে অববাহিকা, এক বিস্তৃত অঞ্চল জুড়ে এর এক্সপান্ড হয়েছিল বা এর নিদর্শন পাওয়া গেছে। সেই কারণে পরবর্তীকালে এই সভ্যতাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামে ডাকা হয়। এবং আমরা দেখছি এর টাইম পিরিয়ড ছিল 3300 বিসিই থেকে 1300 বিসিই। বিসিই অর্থাৎ বিফোর কমন এরা, যাকে আমরা বিসি বা বিফোর ক্রাইস্টও বলে থাকি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। তো আমরা যেটা দেখলাম এখানে, 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল এই পার্টিকুলার সভ্যতার অস্তিত্ব বা এর সময়কাল। যদিও এই নিয়ে মতানৈক্য আছে, এনসিআর বইয়ে সাধারণত এই পার্টিকুলার সময়কাল দেখতে পাবে, কিন্তু কিছু কিছু জায়গায় পুরাতন টেক্সট বুকে বা বিভিন্ন হয়ে গেছে এরকম পরীক্ষা, যেগুলোর আনসার কি যদি দেখো অনেক আগের পরীক্ষা, সেখানেও দেখতে পাবে যে নেওয়া হয়েছে যে আনসার, সেটা হলো 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এবং এই পার্টিকুলার যে টাইম পিরিয়ড, এটাকে মেনলি এটা নেওয়া হয়েছে রেডিও কার্বন ডেটিং, যে ওল্ডার রেডিও কার্বন ডেটিং, তার ডেটার উপর ভিত্তি করে। এবং এই পার্টিকুলার টাইম পিরিয়ডে অ্যাকচুয়ালি হরপ্পান সিভিলাইজেশনের যে আরবান পিক টাইম, সেই পার্টিকুলার পিরিয়ডটাকেই জাস্ট কনসিডার করা হয়েছে। তবে অবশ্যই যদি আমাদের অপশানে 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ থাকে, তাহলে সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। যদি না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে 2500 থেকে 1750 এই পার্টিকুলার পিরিয়ডটাকে আমাদের সময়কাল হিসাবে আমরা ধরে নেব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের। পরের পয়েন্টে আমরা চলে যাই। আমরা জানি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল একটা শহর কেন্দ্রিক সভ্যতা এবং এখানে বেশ কিছু সংখ্যক শহরের নিদর্শন পাওয়া গেছে। তো সেই শহরগুলোর নাম এবং তার পাশাপাশি সেখানে কি কি বিশেষ বৈশিষ্ট্য ছিল বা কি কি নিদর্শন সেখানে পাওয়া গেছে, সেই তথ্যগুলো আমরা এখানে দেখব। প্রথমে আমরা দেখছি হরপ্পা সম্বন্ধে আমরা পড়বো এখানে, যেটা ছিল ফার্স্ট ডিসকভার্ড সাইট বা সিটি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি। রাভি ইজ ওয়ান অফ দ্য ট্রিবিউটারিজ অফ ইন্ডাস। এর সম্বন্ধে আমরা পরবর্তীকালে পড়বো যে সিন্ধু নদের এক উপনদী হলো রাভি, এর তীরেই ছিল এই হরপ্পা শহরটি। এবং ডিস্ট্রিক্ট ছিল মন্টেগোমেরি অ্যাকচুয়ালি তৎকালীন নাম, ব্রিটিশ পিরিয়ডে ওই জেলার নাম ছিল মন্টেগোমেরি, যেখানে এই নিদর্শন খুঁজে পাওয়া গেছিল, যার বর্তমান নাম দেওয়া হয়েছে কি না সাহিওয়াল ডিস্ট্রিক্ট। এবং এটা মেনলি পাকিস্তানের ওয়েস্ট পাঞ্জাব প্রভিন্সে অন্তর্গত। নেক্সট আমরা দেখবো কি না, এখানে পাওয়া গেছে গ্রেট গ্র্যানারি। হরপ্পাতে পাওয়া গেছে এক বিশাল শস্যাগার। অ্যাকচুয়ালি দুটো রোতে 6টা করে শস্যাগার, 6 গ্র্যানারিজ ছিল। টোটাল গ্র্যানারির সংখ্যা ছিল 12টি। গ্র্যানারি অর্থাৎ শস্যাগার পাওয়া গেছে কতগুলো না, ইন টোটাল 12টি, 2টি রোতে 6টি করে। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, সিঙ্গেল রুম ব্যারাকস ফর লেবার। এই পার্টিকুলার গ্র্যানারির কাছে পিঠেই পাওয়া গেছে এক কক্ষ বিশিষ্ট শ্রমিকদের থাকার জায়গা, যাকে বলা হচ্ছে সিঙ্গেল রুম ব্যারাকস। নেক্সট আমরা দেখবো এখানে পাওয়া গেছে হরপ্পান সিমেট্রি, অর্থাৎ
সমাধিস্থল পাওয়া গেছে হরপ্পাতে, যেটাকে ফরেন কালচার বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট আমরা চলে যাব কোথায় না, এখানে পাওয়া গেছে একটা মেল স্ট্যাচু ইন ডান্সিং পোজ, নৃত্যরত অবস্থায়, যাকে নটরাজ শিবের সাথে তুলনা করা হয়েছে। এর পরের যে শহর সম্বন্ধে আমরা পড়বো তার নাম হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সম্বন্ধে দেখতে গেলে এর লোকেশন কোথায় না, অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ইন্ডাস, সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল এই পার্টিকুলার শহর। এর ধ্বংসাবশেষ সিন্ধু নদের তীরেই পাওয়া গেছে। ডিস্ট্রিক্টের নাম হলো লারকানা, এবং স্টেট অফ সিন্ধ, পাকিস্তানের সিন্ধ বলে যে প্রভিন্স আছে সেখানে অ্যাকচুয়ালি এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেকেন্ড লার্জেস্ট সিটি অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। মহেঞ্জোদারো হলো যে সংখ্যক যতগুলো শহর পাওয়া গেছে তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অ্যাকচুয়ালি এই শহর। নেক্সট আমরা কি দেখবো না, মহেঞ্জোদারো মিন্স মাউন্ট অফ ডেড। এই মহেঞ্জোদারো কথার অর্থ হলো মাউন্ট অফ ডেড। প্রায়শই এই প্রশ্ন এসে থাকে মহেঞ্জোদারো কথার অর্থ কি, তাহলে আমরা বলতে পারবো মাউন্ট অফ ডেড, অর্থাৎ মৃতের স্তূপ বলা হয় এই মহেঞ্জোদারোকে, বা মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড, এখানে একটা বিরাট বড় স্নানাগার পাওয়া গেছে, যেটা মেনলি বিভিন্ন রকম রিচুয়ালস পারপাসে ইউজ করা হতো বলে তার নিদর্শন পাওয়া গেছে। নেক্সট আমরা কি দেখবো না, ব্রোঞ্জ স্ট্যাচু অফ এ ডান্সিং গার্ল ওয়াজ ফাউন্ড, একটা নৃত্যরত এক মহিলার ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে এখানে। গ্রেট গ্র্যানারি অফ মহেঞ্জোদারো, আমরা যেমন দেখলাম গ্রেট গ্র্যানারি অফ হরপ্পা ছিল, গ্রেট গ্র্যানারি বললে বৃহৎ শস্যাগার বলে প্রথমে হরপ্পার নামই সাধারণত মাথায় আসা উচিত, এবং কিন্তু এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি মহেঞ্জোদারোতেও একটা গ্রেট গ্র্যানারি পাওয়া গেছে, যেটা কিন্তু অনলি ওয়ান গ্র্যানারি। যেমন আমরা হরপ্পার ক্ষেত্রে দেখলাম যে সেখানে 12টা গ্র্যানারি ছিল, 12টা শস্যাগার, দুটো রোতে 6টা করে 12টা, কিন্তু এখানে দেখলাম সিঙ্গেল, একটাই। দিস ওয়াজ দ্য লার্জেস্ট বিল্ডিং অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পাতে যতগুলো শহর এবং প্রত্যেকটা শহরে যে বিল্ডিংগুলো ছিল তাদের মধ্যে সব থেকে বড় বিল্ডিং হলো এই মহেঞ্জোদারোতে খুঁজে পাওয়া যে গ্র্যানারি, সেটাই। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, এখানে মাল্টিপিলার্ড অ্যাসেম্বলিং হলও পাওয়া গেছে, একটা সভা কক্ষ যেটা আবার অনেকগুলো পিলার দিয়ে তৈরি, মাল্টি পিলার অ্যাসেম্বলিং হল। তৎকালীন সময়ে পিলার দেওয়া বিল্ডিং কল্পনাতীত ব্যাপার স্যাপার, সেই সময়কার ইঞ্জিনিয়ারিং মার্ভেল নির্ঘাত। এবং এই পার্টিকুলার অ্যাসেম্বলি হলের আরেকটা সিগনিফিকেন্স আছে, যেটা ইন্ডিকেট করছে এখানে হরপ্পার মানুষজন, অর্থাৎ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষজন সম্মিলিত হয়ে নির্ঘাত তাদের তৎকালীন যে শাসন ব্যবস্থা সেটা এখান থেকে পরিচালনা করতেন। নেক্সট আমরা কি দেখবো না, ইমেজ অফ ইউনিকর্ন, দ্য মোস্ট কমন মোটিভ অফ ইন্ডাস সিলস। সিন্ধু সভ্যতার মানুষজন ব্যবসা বাণিজ্যে খুবই উন্নত ছিলেন, তা আমরা পরে তথ্যতে দেখব। তারা মেসোপটেমিয়া, যে সমসাময়িক সভ্যতা, তাদের সাথেও মেসোপটেমিয়ার সাথেও ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন বা ওনারা বাণিজ্য করতেন। তো এখানে যেটা পাওয়া গেছে প্রচুর পরিমাণ সিল, অর্থাৎ যে স্ট্যাম্প আমরা বর্তমান জামানায় বুঝি, সেই সিল পাওয়া গেছে। তাদের মধ্যে সব থেকে কমন যে সিলটা পাওয়া গেছে সেটা হলো ইমেজ অফ, তার উপর ছবি ছিল ইমেজ অফ ইউনিকর্ন। ইউনিকর্ন হলো এক শৃঙ্গ বিশিষ্ট ঘোড়া, হর্স। তো সেই ইউনিকর্নের ইমেজ পাওয়া গেছে। তো মেনলি এই যে মোস্ট কমন মোটিভ কি ছিল সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সিলগুলোতে, এই প্রশ্ন এখান থেকে এসে থাকে। আর একটা এখান থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমার আসা উচিত যে ইন্ডাস সিল, যে প্রচুর পরিমাণে সিল পাওয়া গেছে, এটা কি ইন্ডিকেট করে না সিন্ধু সভ্যতার মানুষজন ব্যবসা বাণিজ্যে কতটা উন্নত ছিল, সেটা কিন্তু এখান থেকেই বুঝতে পারা যায়। নেক্সট আমরা কি দেখবো না, এখানে পাওয়া গেছে ইমেজ অফ পশুপতি অর আদি শিব, একটা ছবি পাওয়া গেছে যেখানে একজন ধ্যানের মুদ্রায় যোগিক পোস্টারে একজন বসে আছেন এক ভদ্রলোক, এবং যার মাথায় যে মুকুটটা সেটাও যেন দুটো তার উপর সিং আছে, তার চারপাশে বেশ কিছু পশু ছবি, স্টিয়েটাইট দিয়ে তৈরি এই পার্টিকুলার সিল যে ইমেজ, এটাকে ইমেজ অফ পশুপতি বা আদি শিবের ইমেজের সাথে তুলনা করা হচ্ছে। নেক্সট আমরা কি দেখবো না, এখানে এক বিয়ার্ডেড ম্যানের স্ট্যাচু পাওয়া গেছে, যাকে ধরে নেওয়া হচ্ছে উনি ছিলেন একজন প্রিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিং। প্রিস্ট অর্থাৎ পুরোহিত, এবং তার পাশাপাশি উনি একজন শাসকও ছিলেন। তো বিয়ার্ডেড ম্যান বা প্রিস্ট কিং, আমরা ওনার ছবি বোধহয় ছোটবেলায় ক্লাস 5 বা 6-এর বইয়ের ওপরে আমরা দেখতাম এই ধরনের ছবিটা, একটা স্ট্যাচু, হয়তো তোমাদের মনে পড়বে। যাই হোক, এই ছিল পুরো মহেঞ্জোদারো সম্বন্ধে জানার মতো, যেগুলো আমাদের এখান থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। আমরা চলে যাব পরের যে শহর চানহুদারো সম্বন্ধে জানবো। এখানে অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ইন্ডাস, ঠিক মহেঞ্জোদারো যেমন ইন্ডাসের তীরে, এই চানহুদারো ইন্ডাসের তীরেই অবস্থিত। এই ধ্বংসাবশেষ ইন্ডাসের তীরেই পাওয়া গেছে। বিসাইডস মহেঞ্জোদারো ইট ইজ অলসো নোন অ্যাজ মাউন্ট অফ ডেড। এই প্রশ্নও পড়ে থাকে। মহেঞ্জোদারো হয়তো বা জিজ্ঞেস করলো যে মাউন্ট অফ ডেড নিচের কোন শহরকে বলা হয়, অপশানে মহেঞ্জোদারো থাকলো না, সেক্ষেত্রে যদি চানহুদারো থাকে, কিন্তু চানহুদারো হবে আনসার, কারণ চানহুদারো শব্দেরও অর্থ হলো মাউন্ট অফ ডেড, মৃতের স্তূপ। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, ইট ওয়াজ এন ইন্ডাস্ট্রিয়াল টাউন। এখানে যে নিদর্শন পাওয়া গেছে সেখান থেকে দেখে মনে হয় যেন এখানে ছিল অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন ছিল এটা। নেক্সট আমরা কি দেখবো, ইট ইজ দ্য অনলি ইন দ্য সিটি হোয়ার নো সিটাডেল অর ফোর্ট ওয়াজ ফাউন্ড। সিটাডেল কথার অর্থ হলো দুর্গ। বাকি যে সমস্ত শহরগুলো আমরা অলরেডি পড়লাম বা পরেও পড়বো এরপরে,
সেগুলোতে কিন্তু সব শহরগুলোই কিন্তু দুর্গ দ্বারা বেষ্টিত ছিল, সেটা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, এবং পাশাপাশি সিন্ধু নদের মাঝে মাঝেই বন্যা হতো, সেই বন্যার হাত থেকে শহরকে বাঁচানোর জন্য এই দুর্গগুলো বা প্রাকারগুলো তৈরি করা হয়েছিল। তো সেই সিটাডেল বা ফোর্ট কিন্তু এই পার্টিকুলার চান্নুদারোতে ছিল না, একমাত্র ব্যতিক্রম। নেক্সট আমরা কি দেখবো না, রোপার। পরবর্তী যে শহর সম্বন্ধে আমরা দেখবো এখানে অন দ্য ব্যাঙ্ক অফ রিভার সুতলেজ। সুতলেজও আমরা ইন্ডাসের ট্রিবিউটারি জানি, ঝেলাম চেনাব রাবি বিয়া সুতলেজের মধ্যে সুতলেজ আরেক ট্রিবিউটারি, যেখানে এবং এর কোথায় লোকেটেড না পাঞ্জাব, ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের যে পাঞ্জাব, পাকিস্তানেও এক পাঞ্জাব আছে, কিন্তু ভারতের যে পাঞ্জাব তার মধ্যে লোকেটেড অ্যাকচুয়ালি রোপার। আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া দিস ওয়াজ দ্য ফার্স্ট ডিসকভার্ড সাইট। এবং তাহলে আমরা যা জানলাম, ভারত স্বাধীনতার পর 1947 সালের পর কিন্তু প্রথম আবিষ্কৃত শহর হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এই রোপার। ডাবল বুরিয়াল অফ এ ম্যান অ্যান্ড এ ডগ ওয়াজ ফাউন্ড। এখানে এক সমাধি স্থল পাওয়া গেছে, যেখানে এক মানুষের সাথে তার পাশে তার পোষ্যকেও সমাধিস্থ করা আছে, যেটা অনেকটা ঠিক এখান থেকে ঐতিহাসিকরা কনক্লুড করেন, আর্কিওলজিস্টরা, যে যতদূর সম্ভব তৎকালীন সময়ে মানুষজন মনে করতো যে এই পোষ্য তার নির্ঘাত খুব ন্যাওটা টাইপের কিছু ছিল বা খুব গুরুত্বপূর্ণ এক অ্যাসেট ওই পার্টিকুলার ব্যক্তির। পরবর্তী তার জীবনেও লাইফ আফটার ডেথ সেই জায়গাতে গিয়েও হয়তো বা ওই পোষ্যের কোনো ভূমিকা থাকবে তার পরবর্তী জীবনে, এটা আশা করে বা চিন্তা করে হয়তো বা ওই ডগ বা কুকুরটিকেও ওই মৃত ব্যক্তির সাথে সমাধিস্থ করা হয়েছিল। নেক্সট আমরা যে শহর সম্বন্ধে পড়বো তার নাম হলো লোথাল। ফার্স্ট পয়েন্ট, অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ভোগাবা অ্যান্ড সাবরমতী। এবং সাবরমতী দুটো নদীর মধ্যবর্তী স্থলে অ্যাকচুয়ালি লোকেটেড। এবং লোথালের সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো এটাই, দেয়ার ওয়াজ এ পোর্ট অর ট্রেড সেন্টার। এখানে কিন্তু বিশ্বের প্রাচীনতম যে বন্দর সেটা কিন্তু এই লোথালেই লোকেটেড ছিল। তাই যদি প্রশ্ন আসে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট পোর্ট, তো সেটার উত্তর হবে অবশ্যই লোথাল। এবং এখানে একটা ট্রেড সেন্টার ছিল, পোর্ট ছিল মানে নির্ঘাত, বন্দর থাকলে তো বাণিজ্য সেখানে হবেই নির্ঘাত, তো এখানে ছিল একটা ট্রেড সেন্টার, বাণিজ্য কেন্দ্র। নেক্সট আমরা কি দেখবো না, আর্টিফিশিয়াল ডকইয়ার্ড ফাউন্ড। এখানে কৃত্রিম ডকইয়ার্ড তৎকালীন যুগের, এটাও পাওয়া গেছে। মডেল অফ শিপ ফাউন্ড, যে বাণিজ্য তৈরি তার মডেল পাওয়া গেছে। নেক্সট আমরা কি দেখবো না, এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। এখান থেকে তৎকালীন সময়ে যে ধান চাষ হতো তার প্রমাণ পাওয়া গেছে। পেন্টিং অন এ জার রিসেম্বলিং দ্য স্টোরি অফ কানিং ফক্স, যে ধূর্ত শেয়ালের গল্প আমরা ছোটবেলায় শুনেছি বা এখনো ছোটদেরকে বলি, সেই ধূর্ত শেয়ালের গল্প কিন্তু যেন চিত্রায়িত হয়েছে একটা পার্টিকুলার জার, সেই জারের উপর আঁকা আছে, এরকম একটা জার খুঁজে পাওয়া গেছে এই লোথালে। ডাবল বুরিয়াল অফ এ ম্যান অ্যান্ড এ ওমেন ওয়াজ ফাউন্ড। এখানে তাহলে দেখা যাচ্ছে একটা ডাবল বুরিয়াল, যেখানে একই সমাধিতে সমাধিস্থ হয়ে আছেন এক মহিলা এবং এক পুরুষ। এছাড়া আমরা এখানে যে তথ্য দেখবো স্টার মার্ক দিয়ে লেখা আছে, এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন কোথায় কোথায় পাওয়া গেছে। লোথালে তো পাওয়া গেছে, আমরা এখানেই পড়লাম। এছাড়া রংপুরেও পাওয়া গেছে, বোথ ইন গুজরাট। বর্তমান যে গুজরাট, সেই গুজরাটের দুটো জায়গা, লোথাল আর রংপুর, এই দুই জায়গাতেই কিন্তু ধান চাষের নিদর্শন আমরা পাচ্ছি। নেক্সট আমরা যে শহর সম্বন্ধে পড়বো তার নাম হলো সুরকোটাদা, লোকেটেড এট দ্য রন অফ কচ্ছ। কচ্ছের যে রন আছে সেখানে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এভিডেন্স অফ হর্স, এখানে আমরা ঘোড়ার নিদর্শন পাবো। কিন্তু মজার ব্যাপার যেটা যেটা একরকম শুনে মনে হতে পারে কন্ট্রাডিক্টরি, সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি পিপল আর নট ফ্যামিলিয়ার উইথ হর্স। সিন্ধু সভ্যতার যে লোকজন তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতেন না। তো কোনোভাবে এখানে হর্স এসে পড়েছিল, সেটা হতে পারে ট্রেডের সূত্রে হোক বা কোনোভাবে, কিন্তু ওনারা নিজেরা কিন্তু হর্সের ব্যবহার বা ঘোড়ার ব্যবহার জানতেন না। তাহলে প্রশ্ন আসতেই পারে কোথায় ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে, সেটা হলো সুরকোটাটা। ওকে, নেক্সট আমরা ধোলাভিরা সম্বন্ধে জানবো। লোকেটেড অ্যাট রন অফ কচ্ছ, কচ্ছের রনে এটাও অবস্থিত বা এর লোকেশন। লার্জেস্ট সিটি ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে আমরা যে সেকেন্ড লার্জেস্ট সিটি বলেছিলাম মহেঞ্জোদারো, তাহলে লার্জেস্ট কোনটা সেটা তার উত্তর আমরা এখানে পেলাম, ধোলাভিরা। লার্জেস্ট সিটি অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সব থেকে বড় আয়তনে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যতগুলো শহর আছে তাদের মধ্যে। নেক্সট, অনলি ইন্ডাস সিটি ডিভাইডেড ইন্টু 3 পার্টস। সাধারণত যতগুলো শহর আমরা আগে পড়েছি বা পরেও পড়বো সেগুলো কিন্তু দুটো ভাগে ভাগ ছিল, কিন্তু এখানে আমরা দেখবো অনলি ইন্ডাস সিটি দ্যাট ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, 3টে ভাগে এই শহরকে ভাগ করা ছিল। নেক্সট আমরা কি দেখবো না, স্টেডিয়াম ওয়াজ ডিসকভার্ড। এখানে খুঁজে পাওয়া গেছে স্টেডিয়াম। এভিডেন্স অফ সাইনবোর্ডের পর্যন্ত উদাহরণ এখানে পাওয়া গেছে, নিদর্শন পাওয়া গেছে। এছাড়া হাইলি ডেভেলপড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাজ বিন ফাউন্ড। সিন্ধু সভ্যতায় সমস্ত শহরগুলোতেই কিন্তু আমাদের বর্তমান যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম তার থেকে অনেক বেশি উন্নত, কারণ আমাদের এখনো আমরা দেখতে পাই শহরগুলোতে বা পৌর এলাকাগুলোতে খোলা নর্দমা। তৎকালীন যুগে কিন্তু অনেক আমাদের থেকে ওয়েল ইকুইপড
এবং ওয়েল ম্যানেজড ওয়াটার ড্রেনেজ সিস্টেম অ্যাকচুয়ালি ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের শহরগুলোতে। তো তাদের মধ্যে সব থেকে সেরা 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 যেটা, সেটা ছিল অ্যাকচুয়ালি হাইলি ডেভেলপড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। তার উদাহরণ পাওয়া যাচ্ছে কোথায়? না এই ধোলাভিরাতে। নেক্সট আমরা কি দেখবো? না রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচারাল কনটেক্সট হ্যাজ বিন ফাউন্ড এয়ার। এখানে যে রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচারাল কনটেক্সট, সাধারণত আমরা হরপ্পাতে যে বিল্ডিংগুলো পাচ্ছি বা যে বিভিন্ন ধরনের নিদর্শন, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি পোড়া ইঁটে। কিন্তু এই ধোলাভিরাতে একমাত্র আমরা দেখবো যে এখানে রক কাট আর্কিটেকচারের উদাহরণ পাওয়া গেছে, হরপ্পান কালচারাল কনটেক্সটে রক কাট আর্কিটেকচার পাওয়া গেছে। ফলে চলে যাব আমরা পরের শহরে, কালীবঙ্গান। অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ঘাগর ইন দ্য স্টেট অফ রাজস্থান, রাজস্থানে অবস্থিত। এভিডেন্স অফ ক্যামেল, এখানে উটের নিদর্শন পাওয়া গেছে। প্লাউ ফিল্ড ওয়াজ ফাউন্ড, প্লাউ অর্থাৎ নাঙল, তাহলে কর্ষণ ভূমি, যে জমিতে চাষ হয়েছে এরকম উদাহরণ পাওয়া গেছে, প্লাউ ফিল্ড। ফায়ার অল্টার্স ফাউন্ড, ফায়ার অল্টার্স অর্থাৎ যজ্ঞবেদী, যেখানে ভগবান বা যে শক্তির উপাসনা ওনারা করতেন, তার উদ্দেশ্যে যে আহুতি দেওয়া হতো, বিভিন্ন দ্রব্যাদি উৎসর্গ করা হতো, সেই উৎসর্গ করার জন্য যে যজ্ঞ বেদী, তার নিদর্শন পাওয়া গেছে এখানে, ফায়ার অল্টার্স। নেক্সট আমরা কি দেখবো? মান্দা। মান্দা সম্বন্ধে দেখবো, এর লোকেশন হলো কাশ্মীর, এবং এর সম্বন্ধে পড়ার মতো একটি তথ্য, নর্দার্ন মোস্ট সাইট অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট আমরা দেখবো দাইমাবাদ, লোকেটেড ইন মহারাষ্ট্র, অ্যান্ড দ্যাট ওয়াজ সাউদার্ন মোস্ট সাইট। এরপরে পড়বো আমরা আলমগীরপুর সম্বন্ধে, ইন উত্তরপ্রদেশ, বর্তমান যে উত্তরপ্রদেশ ইউপি, সেখানে এর নিদর্শন পাওয়া গেছে, এর লোকেশন, এবং এটা ছিল অ্যাকচুয়ালি হরপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ইস্টার্ন মোস্ট সাইট, পূর্বতম শহর বা কেন্দ্র। নেক্সট আমরা চলে যাব কোথায়? না সুতকা কেন্দ্র ইন দ্য স্টেট অফ বালুচিস্তান, পাকিস্তানের অন্তর্ভুক্ত বালুচিস্তানে, এবং এখানে পাওয়া গেছে, এটা ছিল অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মোস্ট সাইট। মেহেরগড় সম্বন্ধে আমরা জানবো। এতক্ষণ পর্যন্ত আমরা যে শহরগুলো বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অংশ, কিন্তু মেহেরগড় যে শহর সম্বন্ধে আমরা এখানে পড়ছি, সেটা কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অংশ নয়, আদৌ এটা শহর নয়, বরং এখানে যেটা পাওয়া গেছে সেটা গ্রাম্য এক সভ্যতার নিদর্শন, এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে আরবান সিভিলাইজেশন, তার থেকে অনেক আগের সিভিলাইজেশন। বরং বলা যায় এখান থেকেই লোকজন, বলা যায় নয়, অ্যাকচুয়ালি তাই, এখান থেকেই লোকজন যখন এই জায়গায় পার্টিকুলার এই সভ্যতায়, এই মেহেরগড় যে কেন্দ্রটা, এখানে যখন মানুষজন আর বসবাস করতে পারলো না বা আর লিভেবল থাকলো না, তখন এখান থেকে লোকজন মাইগ্রেট করে সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে যে শহরগুলোর কথা বললাম, এই পার্টিকুলার সেন্টার বা সিটিগুলোতে গিয়ে বসতি গড়ে তোলে। এই হলো ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা দেখি এখানে কি তথ্য বলা আছে। ইন দ্য ভ্যালি অফ বোলান, স্টেট বালুচিস্তান, বালুচিস্তানে বোলান ভ্যালিতে এর লোকেশন। ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরাতন সভ্যতা নিদর্শন হলো এই মেহেরগড়েই। ইট ওয়াজ নিওলিথিক, নিউ স্টোন এজ, যে নব্যপ্রস্তর যুগ, এবং চালকোলিথিক অর্থাৎ কপার এজ। তাহলে নিওলিথিক অ্যাজ ওয়েল অ্যাজ কপার এজ, চালকোলিথিক একটা গ্রাম, মেকিং ইট এ প্রিকারসার অর অ্যানসেস্টার টু দ্য আইভিসি রেদার দ্যান এ আরবান সিটি অফ দ্য আইভিসি ইটসেলফ। অনেকেই হয়তো বা একে আইভিসির, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অন্তর্ভুক্ত একটা শহর বলে ভুল করেন, কিন্তু প্রকৃত অর্থে এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পূর্ববর্তী একটা সভ্যতার নিদর্শন। এখান থেকে কন্টিনিউটি নির্ঘাত ছিল, এখান থেকেই মানুষজন, আমি বললাম, মাইগ্রেট করে গিয়ে, মানে ঐতিহাসিকরা বলেছেন, আমি নয়, মাইগ্রেট করে গিয়ে অন্যান্য যে ইন্ডাস ভ্যালি শহরগুলো, সেখানে গিয়ে বসতি গড়ে তোলে। এটা আদৌ আইভিসির অংশ ছিল না, আইভিসির বরং অ্যানসেস্টার বলা যায় একে। নেক্সট আমরা যেটা দেখবো, এখানে এভিডেন্স অফ এগ্রিকালচারাল সিভিলাইজেশন, এখানে কৃষিভিত্তিক সভ্যতার নিদর্শন পাওয়া যাচ্ছে। এরপর আমরা পড়বো বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, টুকরো টুকরো তথ্য, যেগুলো থেকে প্রায়শই কোশ্চেন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, মেনলি WBCS এ। ফার্স্ট যে তথ্য, সেটা হলো এরকম: ইন্ডাস ভ্যালি স্ক্রিপ্ট ইজ নোন অ্যাজ বস্ট্রোফেডন। তো সিন্ধু সভ্যতায় যে সিলগুলোর কথা বললাম, মেনলি যে প্রচুর সংখ্যক সিল পাওয়া গেছে, তার উপর বিভিন্ন রকম ছবি ছাপা আঁকা আছে, যেগুলোকে দেখলে মনে হবে এটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট, এবং এটা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, ছবি দিয়ে যে যখন ভাষাকে রিপ্রেজেন্ট করা হয়, লেখা হয়, তখন তাকে পিক্টোগ্রাফিক বলা হয়। এবং এই স্টাইল, যে রাইটিং স্টাইল, সেটাকে বলা হয় বস্ট্রোফেডন। বস্ট্রোফেডন ইন দ্য সেন্স, আমরা সাধারণত বাম দিক থেকে লিখি, যেমন এখানেও লেখা আছে ইন্ডাস ভ্যালি স্ক্রিপ্ট, বাম দিক থেকে লেখা শুরু। কিন্তু ওই সিন্ধু সভ্যতার এখনো লিপি পাঠোদ্ধার করা যায়নি, কিন্তু সেখান থেকে বলা হচ্ছে কি, এখানে লেখাটা শুরু হতো প্রথম লাইনটা ডান দিক থেকে, তারপর বাম দিকে যাওয়ার পর পরের লাইনটা কন্টিনিউ হতো আবার বাম দিক থেকে, সেখান থেকে আবার বাম দিকে, ডান দিকে, এভাবে অল্টারনেট করে চলতে থাকতো। মানে অর্থাৎ ডান দিক থেকে শুরু হলো, তারপর এভাবে অল্টারনেট করে লেখা চলতো। আচ্ছা, যখন লেখাটা পড়ে উদ্ধার করা যায়নি, তাহলে সেক্ষেত্রে কিভাবে মানুষজন, মানে ঐতিহাসিকরা, আর্কিওলজিস্টরা কনক্লুড করলেন
যে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এটা ডান দিক থেকে লেখা শুরু হয়েছে। আমরা সাধারণত জানি কি যে জেনারেল যে হিউম্যান টেন্ডেন্সি লেখার, আমরা বাম দিকে যখন সময় মানে লেখা শুরু করি, অনেক যেহেতু স্পেস থাকে এখানে, তো এটা টাইপ করা, বাট যখন আমরা খাতায় লিখি বাম দিকে যেহেতু জায়গা থাকে তখন আমরা অনেক বেশি বেশি গ্যাপ নিয়ে এক একটা শব্দ লিখি। তারপর ধীরে ধীরে যত জায়গা স্পেস কমতে থাকে তখন ডান দিকে গিয়ে জাস্ট একদম পাশাপাশি গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে লেখা শুরু করি। তো এটাই দেখা গেছে কি যে ইন্ডাস ভ্যালির যে স্ক্রিপ্ট, সেখানে ডান দিকে অনেক বেশি স্পেস নিয়ে ওয়ার্ডগুলো লেখা প্রথম লাইনে, তারপর বাম দিকে ধীরে ধীরে জায়গার যেন সংকুলান হয়েছে তখন শব্দগুলো পাশাপাশি এসে জুড়ে গেছে, তারপর পরের লাইনে আবার বাম দিকে বেশি বেশি স্পেস নিয়ে লেখা, ডান দিকে সেটা ধীরে ধীরে সংকীর্ণ হয়েছে, অর্থাৎ যে স্পেস বিটুইন দ্য ওয়ার্ড সেটা ধীরে ধীরে কমে গেছে। তো এখান থেকেই ঐতিহাসিকরা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এখানে স্ক্রিপ্টটা ছিল বস্ট্রোফেডন, যে স্টাইল অফ রাইটিং দ্যাট ওয়াজ বস্ট্রোফেডন। গোল্ড ইউজ টু বি কালেক্টেড ফ্রম সাউথ ইন্ডিয়া, এই সময় সোনার ব্যবহার ছিল, এবং সেই সোনা মেনলি কোথা থেকে কালেক্ট হতো না, আমাদের দক্ষিণ ভারত থেকে সংগৃহীত হতো। এরপর দেখবো মোস্ট ইউজ মেটাল ইন আবিসি পিরিয়ড ওয়াজ কপার, এই সময় তামা বহুল ব্যবহৃত সব থেকে বেশি ব্যবহৃত ধাতু, হুইচ ওয়াজ ইউজ টু বি কালেক্টেড ফ্রম রাজস্থান। আমরা জানি রাজস্থানের ক্ষেত্রী এখনো কপার অর্থাৎ তামা উত্তোলনের জন্য বিখ্যাত। তো সেখান থেকেই রাজস্থান থেকেই কপার উত্তোলিত হতো এবং সেটাই সব থেকে বেশি ব্যবহৃত হতো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। দে ডিড নট নো অ্যাবাউট আয়রন, তারা কিন্তু তখনও এই পার্টিকুলার সভ্যতায় মানুষজন কিন্তু লোহার ব্যবহার তখনও শেখেননি। আইভিসি ওয়াজ অফ চালকোলিথিক এরা, চালকোলিথিক, চালকোপাইরাইটিস অর্থাৎ কপার, চালকো, আর লিথিক অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের অংশ ছিল। লিথিক অর্থাৎ স্টোন, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের অংশ ছিল এই আইভিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট আমরা যে পয়েন্ট দেখবো, দিস ওয়াজ অ্যান আরবান সিভিলাইজেশন, এ তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা পড়লামই যে এতক্ষণ পর্যন্ত বেশ কিছু শহরের কথা, অতএব এটা ছিল একটা শহর কেন্দ্রিক সভ্যতা। তাই আমাদের জানতেই হয় যে এখানে শহরগুলোর কি কি বৈশিষ্ট্য ছিল, আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো দেখবো। প্ল্যান লেআউট, শহরগুলো কিন্তু ছিল পরিকল্পিত। আমাদের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো, আমাদের যে আধুনিক সভ্যতায় তারা যে অতটা প্ল্যানিং করে উঠতে পারেনি যতটা এই পার্টিকুলার সময়, আজ থেকে 5,000 বছর আগে মানুষজন সভ্যতা ভারতবর্ষে গড়ে তুলেছিল, সেখানে বরং অনেক সুসংগঠিতভাবে এই শহরগুলো তৈরি করা হয়েছিল। এক আশ্চর্যকর বিষয়, তাদের সিভিক সেন্সও ছিল আমাদের থেকে অনেক বেশি, অনেক বেটার, অনেক ভালো। তো যাই হোক, প্ল্যান লেআউট রেক্টাঙ্গুলার ইন শেপ, প্রত্যেক শহরগুলো ছিল অ্যাকচুয়ালি রেক্টাঙ্গুলার ইন শেপ, চৌকো অ্যাকচুয়ালি, এবং যে রাস্তাগুলো ছিল সেগুলো একে অপরকে এইভাবে কাট করতো, অর্থাৎ রেক্টাঙ্গুলার, এমনকি এই কার্ভ যেখানে এই দুটো রাস্তা জয়েন হচ্ছে সেগুলো কিন্তু কার্ভ করা ছিল, যাতে সাব এজড হলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এখানে কার্ভ করা ছিল রাস্তাগুলো। অকল্পনীয়, এত কিছু চিন্তা ভাবনা করে ওনারা তৈরি করতে পেরেছিলেন, কুডোস টু দেম। নেক্সট আমরা যে পয়েন্টটা দেখবো, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, যেটা আগেও বলছিলাম, এখন আমাদের উন্মুক্ত সব জল নিকাশি ব্যবস্থা এখনো অনেক পৌর অঞ্চলে আছে, গ্রামীণ অঞ্চলে তো নিকাশি ব্যবস্থার কথা বলে লাভ নেই, কিন্তু তৎকালীন সময় আমরা যে দেখবো এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, এবং এটাই ছিল এই ইন্ডাস ভ্যালির যে শহরগুলো তাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। তাহলে যদি প্রশ্নে পড়েও যে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিটিজ অফ ইন্ডাস ভ্যালি, দেন আমাদের বলতে হবে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। ওকে, নেক্সট আমরা কি দেখবো না, ইউজ অফ বার্ন ব্রিক্স, যেটা বলছিলাম এখানে শহরের যে বিল্ডিংগুলোর কথা বলছি বা অন্যান্য যে স্ট্রাকচারগুলো, এমনকি যে এই জল নিকাশি ব্যবস্থা, সেগুলোও পর্যন্ত তৈরি হয়েছিল এই পোড়া ইট দিয়ে তৈরি, পোড়া ইট দিয়ে, কোনো পাথরের ব্যবহার সেভাবে ছিল না, একমাত্র আমরা দেখলাম ধোলাভিরাতে পাথরের ব্যবহার। নেক্সট আমরা কি দেখবো, অ্যাডমিনিস্ট্রেশন ছিল এখানে সেন্ট্রালাইজ গভর্নমেন্ট, যে শহরের পরিকল্পনায় এতটাই প্রত্যেকটা শহরের মধ্যে এতটাই বেশি মিল পাওয়া গেছে যে শহরগুলোর বিল্ডিং স্ট্রাকচার, রাস্তার দিকে জানলা থাকবে না, জানলা থাকবে মেন রোডে থাকবে না, মেন রোডের থেকে অন্য ভেতরের রাস্তার দিকে হতে পারবা অন্যদিকে। এছাড়া তোমার প্রত্যেক বাড়িতে শৌচালয় থাকবে, সেই শৌচালয় থেকে জল নিকাশি ব্যবস্থা, সেখান থেকে জল নিকাশি ব্যবস্থা এসে মেন যে ড্রেন রাস্তায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তার সাথে যুক্ত হবে, সেই নর্দমায় পড়বে। এই যে পুরো ব্যবস্থাগুলো, এমনকি ম্যান হলো ছিল যাতে ভেতরে ঢুকে সমস্ত আবর্জনা যদি কোনো কিছু ওখানে এসে জমা হয় সেগুলোকে পরিষ্কার করা যায় নর্দমা থেকে, সেই ব্যবস্থাও ছিল। রাস্তার ধারে লাইটিং এর জন্য, আলোকিত করে রাখার জন্য ব্যবস্থা ছিল। তো যাই হোক, এই ব্যাপার যে ফিচার্সগুলো বলছি, বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা শহরেই একই রকম থাকার জন্য, এমনকি প্রত্যেকটা শহরে যেহেতু সিলগুলো পাওয়া গেছে কমন, বা মেজারমেন্টের যে সিস্টেম সেগুলোও সেম,
যে ইঁটগুলো ব্যবহার হয়েছে সেই ইঁটগুলোর শেপ সাইজও সেম। তো এই পার্টিকুলার নিদর্শনগুলো থেকেই আর্কিওলজিস্টরা কনক্লুড করেছেন বা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে শহরগুলোতে নির্ঘাত কোনো সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট না থাকলে, কেন্দ্রীয়ভাবে সারা এতগুলো শহর কেন্দ্রীয়ভাবে পরিচালিত না হলে এই এত কিছুর মধ্যে এত সিমিলারিটিস থাকা কিন্তু সম্ভব ছিল না। তবে এর বিরুদ্ধ মত আছে, কারণ যদি আমরা ভাবি পূর্ব দিকে আলমগীর থেকে একদম পশ্চিমে সুতকাগেন্দর, আবার উত্তরে মান্দা থেকে দক্ষিণে দাইমাবাদ, এই যে বিশাল ব্যাপ্তি, এই পুরো জায়গা জুড়ে কিন্তু একটা কেন্দ্রীয়ভাবে যদি পরিচালনা করতে হয় পুরো অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে কিন্তু অনেক ফাস্ট কমিউনিকেশন সিস্টেম থাকা উচিত ছিল, যেটা বর্তমান বিশ্বে আছে। আমরা জানি টেলিকমিউনিকেশন সিস্টেম এসে গেছে, বুলেট ট্রেন ছুটছে, তার থেকে বড় ব্যাপার প্লেন আছে। কিন্তু তৎকালীন যুগে জাস্ট ঘোড়ার ব্যবহার জানতেন না এমনকি তারা। তো গরুর গাড়িতে টানা বা এই ধরনের যে স্লো ট্রান্সপোর্ট সিস্টেম, তার মাধ্যমে এত বিশাল ব্যাপ্তিতে বিভিন্ন শহরগুলোর মধ্যে যোগাযোগ মেনটেন করা কতটা সহজ ব্যাপার ছিল সেটা নিয়েই সন্দেহ লোকে প্রকাশ করে থাকেন, বা আর্কিওলজিস্টদের বা হিস্টোরিয়ানদের একটা অংশ। সেই কারণে সেন্ট্রালাইজ গভর্নমেন্ট ছিল বলে কিছুজন দাবি করে থাকেন, আবার কিছুজন দাবি করেন যে ওখানে সেন্ট্রালাইজ গভর্নমেন্ট থাকা হয়তো বা সম্ভব ছিল না। তবে এই মতের পক্ষেই জোরালো রায়। নেক্সট আমরা যেটা দেখবো না, এখানে স্টেপল ফুড ছিল হুইট অ্যান্ড বার্লি। গম এবং বার্লি ছিল এখানকার নিত্যনৈমিত্তিক খাদ্যের তালিকায় ছিল এই দুটো শস্য। সুগার কেন কাল্টিভেশন ওয়াজ আননোন টু দেম। ওনারা সুগার কেন অর্থাৎ আখের উৎপাদন বা চাষ সম্বন্ধে জানতেন না। দে ওরশিপ পিজিয়ন, ওনারা পিজিয়ন অর্থাৎ পায়রা তার উপাসনা করতেন। আইডলরশিপ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ ভারতবর্ষে যে মূর্তির উপাসনা সেটা এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময়েই ইন্ট্রোডিউসড হচ্ছে। প্রাইম অকুপেশন অফ ইন্ডাস ভ্যালি পিপল ওয়াজ এগ্রিকালচার, ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে আমরা যেটা দেখবো এখানে কৃষি যেমন গুরুত্বপূর্ণ পেশা ছিল একটা, এর পাশাপাশি ট্রেড এবং অ্যান্ড কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্য ছিল আরেক গুরুত্বপূর্ণ পেশা। নেক্সট পয়েন্ট, মেন ইন্ডাস্ট্রিজ ওয়ার কটন টেক্সটাইল, ব্রিক মেকিং অ্যান্ড অর্নামেন্ট মেকিং। তাহলে প্রধান যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো ছিল কটন টেক্সটাইল, ব্রিক মেকিং। ব্রিক একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, আমরা বললামই, যেহেতু পাথরের ব্যবহার বা পাথর দিয়ে বিল্ডিং তৈরির ব্যাপার স্যাপার ছিল না, পোড়া ইটের ব্যবহার ছিল বহুল প্রচলিত। এবং অর্নামেন্ট মেকিং, গহনা ওনারা নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যবহার করতেন, তাই গহনারও এখানে ইন্ডাস্ট্রি একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সোসাইটি অফ ইন্ডাস ভ্যালি ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ ফেয়ারলি ইগালিটেরিয়ান। এটাকে সামভিত্তিক সমাজ বলেই ধরে নেওয়া যায়, যদিও সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় নিদর্শন পাওয়া গেছে যে কিছু মানুষজন যারা লেবার আর তারা সেপারেট বা পৃথক স্থানে বসবাস করতেন। তাই যদিও তা সত্ত্বেও ফেয়ারলি ইগালিটেরিয়ান বা সাম্যভিত্তিক সমাজ ছিল বলেই ধরে নেওয়া যায়। এই ছিল আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে জানার মতো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমরা মন দিয়ে পড়বে আশা করি, এবং এগুলোকে নোট ডাউনও করে নিয়েছো নির্ঘাত। অবশ্যই এখান থেকে নোট তৈরি করে নেবেন, নিজেদের খাতায় নোট করে রাখলে যেটা সুবিধা হবে পরবর্তীকালে নিজের লেখা পড়তে। তো আমাদের প্রত্যেকেই অনেক আমরা ইজি ফিল করি, এবং তার পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু এই ভিডিও তো দেখার সুযোগ হবে না, তখন খুব তাড়াতাড়ি কিন্তু নোট থেকেই রিভিশন দিতে পারবে। তাই নোট তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিপ ইট ইন মাইন্ড। এছাড়া শুধু এইগুলো পড়ে গেলেই হবে না, এর পাশাপাশি এখান থেকে কোশ্চেন আনসার সলভ করতে হবে। তার জন্য অবশ্যই আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অবশ্যই ফলো করবে। তাতে কোশ্চেনের আইডিয়া হবে কী ধরনের কোশ্চেন আমাদের ফেস করতে হবে পরীক্ষায়, তার একটা আমরা দিক নির্দেশ পাবো। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা সেই একই বই যার কথা আমি এর আগেও পলিটির ক্ষেত্রে বলেছি, এখানেও বলছি বা ভবিষ্যতেও বলবো, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যেটা হলো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ। অবশ্যই ফলো করো, এবং অবশ্যই এই চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটা লাইক করো। লাইক করলে এটাই হবে যে হয়তো আরও বেশি জনের কাছে এটা পৌঁছবে, এবং নিজেদের পরিচিত মহলে যদি কেউ এরকম থেকে থাকে যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, হয়তো বা বড় কোনো ইনস্টিটিউশনে পড়ার সুযোগ হচ্ছে না বা পড়ে না, যদি পড়েও প্লিজ শেয়ার উইথ দেম। আমার মনে হয় তারা প্রত্যেকেই উপকৃত হবে কম বেশি, নতুন কিছু না কিছু তো জানার সুযোগ হবে। আর তোমাদের চাহিদা কি, যদি কিছু নিজেদের স্পেসিফিক ডিমান্ড থাকে কোনো সাবজেক্টের বিষয়ে বা কোনো টপিকের ওপরে, তো প্লিজ কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, সি ইউ সুন।